বিপক্ষীয় বন্ধু কি ওকালতিটা একেবারেই ভুলে গেছেন? উনি কেসটিকে জেতানোর জন্য যে কোনো প্রকারে যা খুশি বলে আপনার কাছে প্রমাণ করতে চাইছে শিমুল দেবী অভিযুক্ত এবং পরাগ ব্যানার্জি নির্দোষ। আমি সেটা হতে দেব না স্যার, সেটা হতে পারে না। আপনার যদি কিছু বলার থাকে আপনি তথ্য প্রমাণ দিয়ে বলবেন, অকারণ একটি ব্যক্তি সম্পর্কে এই ধরনের মন্তব্য করবেন না। উনি বোধহয় ভুলে গেছেন কারুর সম্মানহানি করলে তিনি মানহানির মামলা করতে পারেন তার সুবিচার পাওয়ার জন্য। স্যার, আমি ওকালতির পাঠ পড়েই এখানে এসেছি। আমি জানি কোথায় কি হতে পারে, কোথায় কি হতে পারে না। আমার কাছেও যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে ওই দিন ওনারা পরস্পরকে জড়িয়ে ধরেছিলেন। এই যে স্যার ছবি আমি আপনাকে দিচ্ছি। স্যার আমি ছবিটা দেখতে চাই। স্যার, আমি আপনাকে ছবিটা দিয়েছি। ছবিটা আপনার কাছেই পেশ করার আমার কথা, আমার বিপক্ষীয় বন্ধুর কাছে নয়। আমাকে ছবিগুলো দিন তো একবার। স্যার আমি চ্যালেঞ্জ করতে পারি ওখানে কোনো জড়িয়ে ধরার দৃশ্য নেই। স্যার স্যার দেখতে পাচ্ছেন ছবিতে কিরম মিষ্টি খাওয়ানোর জন্য জোরাজুরি করছে, ভালোবেসে কিরম দেখুন দেখুন মিষ্টি খাইয়ে দিচ্ছে, একদম একদম যেন জোর করে মিষ্টিটা খাইয়ে দিচ্ছে। দেখুন স্যার, আপনি দেখতে পাবেন। স্যার আমার মনে হয় না ওই ছবিতে কোথাও ভালোবাসা কথাটা লেখা আছে। মানে একে অপরকে যখন মিষ্টি খাইয়ে দিচ্ছে তাহলে নিশ্চয়ই একে অপরের প্রতি সেই সম্মান এবং সখ্যতা রয়েছে বলেই মিষ্টি খাওয়া নিয়ে জোরাজুরি করতে পারে। কেউ কারোর বাড়িতে আসলে কিছু তো খাওয়াতেই হয় স্যার, মানে এটা আমাদের বাঙালি কালচার, এটা আমাদের কালচারের মধ্যে পড়ে। সেখানে উনি কি খুব বেশি কিছু করে ফেলেছেন বলে মনে হচ্ছে? না এই যে বলা হচ্ছে যে জড়িয়ে ধরা হয়েছে, একে অপরকে জড়িয়ে ধরে আছে, এই কথাটি সম্পূর্ণ মিথ্যে। আমি এটাই বলতে চাইছি। স্যার আমি জাস্ট একবার রিকোয়েস্ট করছি যদি ছবিটা একটু এদিকে একবার দেখান। আপনি নিজে দেখুন স্যার, আমি সকলকে দেখাতে চাই এই যে জড়িয়ে ধরা দৃশ্যটা কল্পনা করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে। শুধু আমার ক্লায়েন্টের মানহানি করবার জন্য সর্বসমক্ষে এই ধরনের একটা অভিযোগ করা হচ্ছে। স্যার আমার ছবিটা দেখে জড়িয়ে ধরাই মনে হচ্ছে, এক প্রকার জোর করে জড়িয়ে ধরে মিষ্টি খাওয়ানো হচ্ছে। স্যার আপনি একবার বিচার করুন, যে যাকে মিষ্টি খাওয়াচ্ছে উনি একজন গৃহবধূ, আর উনি মিষ্টি খাওয়াচ্ছেন ওনার প্রেমিককে। আপনি বলুন এটা কি যথাযথ আচরণ? আপনি বিচার করুন স্যার। আরাধনা দেবী আপনি বসুন আর আপনি আপনার প্রশ্ন করুন। বলুন তারপর আপনি কি করলেন? আমি স্যার আমি আর কি করব স্যার, আমার এমন মানসিক অবস্থা, তখন এতটা মানসিক অত্যাচার সহ্য করতে করতে আমি স্যার স্যার ও ও আমার স্কুলে পর্যন্ত গেছে। আমার স্কুলে গিয়ে আমার হেড স্যারকে আমার এগেনস্টে কমপ্লেন করে এসেছে। সেই কমপ্লেন শোনার পরে হেড স্যার আমাকে ডেকে পাঠান, আমাকে অপমান করেন স্যার, এবং আমার চাকরি চলে যাওয়ার ভয় পর্যন্ত দেখান। শুধু তাই নয় স্যার, ও আমাদের বাড়িতে আমার মাকে পর্যন্ত নিজের বশে করে ফেলেছে। যে মা আমি অন্তঃপ্রাণ ছিলাম স্যার, সেই মাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়েছে। স্যার এখানে আমাকে একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে, কারণ আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনারই স্কুলের হেডমাস্টার মশাই, যাকে আমি এখানে ডেকে নিতে চাই, এবং ওনার কাছ থেকে আমরা জেনে নেব পরাগ ব্যানার্জি ঠিক কি আচরণ করেছিলেন। পরাগ বাবু আপনি আপনার জায়গায় বসুন, পরে আবার ডাকবো। মাস্টার মশাইকে ডেকে নেওয়া হোক। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। স্যার আপনি পরাগ ব্যানার্জিকে কতদিন ধরে চেনেন? যবে থেকে উনি আমার স্কুলে শিক্ষকতা করছেন তা প্রায় বছর 5 তবে থেকেই চিনি। বেশ, ওনার সম্পর্কে আপনার ঠিক কি ধারণা? আমার দৃষ্টিতে উনি খুব ব্যক্তিত্বহীন একজন মানুষ।
শুধু ব্যক্তিত্বহীন বলবো কেন, আরো ভাইসেস আছে। ধরুন আমার স্কুলে যখন কোনো প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামে অপরাপর শিক্ষক সাগ্রহে কন্ট্রিবিউশন করেছেন, কিন্তু উনি কখনো কোনো কিছুতে কন্ট্রিবিউট করেন। আসলে ধর্মাবতার উনি খুব অর্থপ্রেমী, অর্থের প্রতি ওনার খুব প্রেম ছিল, এটা আমি ওনাকে স্টাডি করে যা জেনেছি। এছাড়া ব্যক্তিগত কোনো কারণ, হ্যাঁ, তবে প্রতিষ্ঠানগত দিক থেকে আমি বলতে পারি যে উনি অ্যাভারেজ শিক্ষকদের দলেই পড়েন। ছাত্রছাত্রীরা যে ওনাকে খুব একটা বেশি পছন্দ করেন তা কিন্তু নয়। ওনার ক্লাস আমি আড়াল আবডাল থেকে শোনবার চেষ্টা করেছি এবং যা জেনেছি তাতে করে এই সিদ্ধান্তে আমি আসতে পারি। পরাগ ব্যানার্জির জীবনের এক ব্যক্তিগত ঘটনায় ওনার স্ত্রীর মুখোমুখি একবার হয়েছিলেন আপনি, তাই তো? হ্যাঁ, হয়েছিল। অবশ্য তার যথাযথ কারণ ছিল। পরাগ ব্যানার্জি তার স্ত্রীর উপর এমন অত্যাচার করত, এমন ভাবে তার গায়ে হাত তুলত, এমন বাজে কথা তার প্রতি বলতো, যাতে করে তার স্ত্রী আমার স্কুলে আসতে বাধ্য হয়েছিলেন। আমাকে জিজ্ঞাসা করেছিলেন, এমন অনৈতিক শিক্ষক, তার শিক্ষকতার কোনো যোগ্যতা আছে কি? আমি মাথাটা নামিয়ে নিয়েছিলাম, কোনো উত্তর দিতে পারিনি সেদিন। তারপর একদিন হঠাৎ আমি পরাগ ব্যানার্জির বাড়িতে উপস্থিত হই। যে মানুষটা আমার স্কুলে কোনো কথাই বলতো না, অত্যন্ত মিনমিনে স্বভাবের ছিলেন, তাকে সেদিন আমি এক অন্য রূপে দেখে অবাক হয়ে যাই। কি দুর্দণ্ড প্রতাপে সে তার স্ত্রীকে মানসিকভাবে নিগ্রহ করছে, ফিজিক্যাল টর্চার করছে। অবশ্য এই কাজের জন্য সে অত্যন্ত অনুতাপ প্রকাশ করে আমার কাছে পড়ে, ক্ষমাও চায় এবং এইভাবে মুচলেখা দেয় যে জীবনে কখনো সে আর এই কাজ করবে না এবং তার চাকরিটা যেন বহাল থাকে। আপনি যে কথাগুলো ঠিক বলছেন তার প্রমাণ কি আছে? কথাগুলো ঠিক না বলার পিছনে আমার কোনো স্বার্থ নেই। আসলে উনি আমার স্কুলের শিক্ষক, শিক্ষক হিসেবে যতটুকু সম্পর্ক থাকে সেইটুকুই। এখন ওনার চাকরি থাকবে কি থাকবে না সে ব্যাপারে কোর্ট ডিসিশন নেবে। তবে স্যার আমি এই কথাটা বলব, ওনার স্ত্রীর মতো একজন নির্দোষ এবং নিরীহ মহিলার প্রতি পরাগ ব্যানার্জি যে অত্যাচার করেছেন, তার জন্য তার উপর আমার ঘৃণা ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নেই। শুধু এখানেই শেষ নয় স্যার, পরাগ ব্যানার্জি তার স্ত্রী বর্তমান থাকতে প্রিয়াঙ্কা নামক এক মহিলার সঙ্গে যেভাবে মেলামেশা করেছে, তাতে করে শিক্ষক হিসেবে এটা অত্যন্ত অনৈতিক কাজ এবং মানুষ হিসেবে অত্যন্ত অনৈতিক স্যার। এতে করে আমার স্টুডেন্টরা বিগড়ে যেতে পারে, এই আশঙ্কা আমার মনের ভিতর সর্বদা ঘোরাফেরা করছে। এরকম একজন শিক্ষকের কাছে কি শিক্ষা পেতে পারে বলে আপনার অনুমান, বিচারক মহাশয়? আর আপনি যে আমাকে প্রশ্ন করছেন, সেই প্রশ্ন করার অধিকার হয়তো আপনার আছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমার নেই। কারণ আমাকে সাক্ষ্যের জন্য ডাকা হয়েছে এবং আমাকে ডেকেছেন আরাধনা চ্যাটার্জি, আপনি নন। স্যার, আপনি কি ওনার কাছ থেকে আর কিছু জানতে চান? না, উনি যা বলেছেন তা আমার বোঝার পক্ষে যথেষ্ট। উনি আসতে পারেন। স্যার, স্যার শিমুল আপনাকে বাবা বলে ডেকেছিল বলেই আপনি আমার সঙ্গে এই অন্যায়টা করতে পারেন না স্যার। স্যার, আপনি একবার দয়া করে ভেবে দেখুন স্যার, একবার দয়া করে ভাবুন। এই শিমুল ব্যানার্জি ওনাকে বাবা বলে ডেকে সম্পর্কটাকে এতটাই গভীর করেছেন, যে এতটাই স্নেহ আদায় করে নিয়েছেন যে এই ভদ্রলোক পরাগ ব্যানার্জির নামে এত খারাপ কথা বলতে একবারও দ্বিধাবোধ করলেন না। আপনি একটা কথা বলুন স্যার, উনি তো 5 বছর ধরে শিক্ষকতা করছেন, 5 লং ইয়ার্স। তাহলে ওনার তো একবারও তখন মনে হয়নি, ওনার তো বিয়ে হয়েছে মাত্র 1 বছর। আপনি বিচার করুন স্যার, একবার বিচার করুন, একবার ভেবে দেখুন। আপনি এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন অনির্বাণ বাবু? পরাগবাবু, আপনি বসুন। না স্যার, আই এম সরি, অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয়। আমি যখন দেখছি একজন নিরীহ মানুষকে সবাই মিলে কর্নার করছে, সবাই মিলে চক্রান্ত করে ফাঁসাচ্ছে, স্যার আমার কোথাও একটা বিবেকে লাগছে। স্যার, আমিও তো একজন পুরুষ মানুষ হয়ে আমি পরাগবাবুর অবস্থাটা অনুমান করতে পারছি। তাই স্যার আমি এটা মেনে নিতে পারছি না।
স্যার আমরা এখানে কেউ পুরুষ বা নারী হিসেবে কাজ করতে আসিনি, একজন লয়ার একজন অ্যাডভোকেট হিসেবে কাজ করতে এসেছি, সত্য উদ্ঘাটন করতে এসেছি। আশা করি আমার বিপক্ষীয় বন্ধু এইটুকুনি ভুলে যাননি। আরাধনা দেবী, আপনি বসতে পারেন। আর আপনার কাছে আমাদের আর কিছু জানার নেই, আপনি আসতে পারেন। ধন্যবাদ স্যার। পরাগ বাবু, আপনি একটু কাঠগড়ায় আসবেন তো, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনার স্ত্রী সবার সাথে শরবত খেয়েছিল এবং শরবতে বিষ পাওয়া গেছিল, এ বিষয়ে আপনার কি মন্তব্য? আমার আমার কি বক্তব্য থাকতে পারে স্যার এই ব্যাপারে? স্যার আমি কেন ওকে খুন করতে যাব? ও স্যার মিথ্যে ফাঁসাবার চেষ্টা করছে, আমার ভাইকে, আমার ভাইয়ের বউকে মিথ্যে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। না হলে আপনি ভাবুন স্যার, এতজনের মাঝখানে ওর সিদ্ধির শরবতে আমরা কিসের জন্য বিষ মেশাবো স্যার? স্যার আমাদের কি অন্য কোনো পদ্ধতি ছিল না? ছিল হয়তো, পদ্ধতি তো অনেকই রয়েছে, তবে সবাই তো সব পদ্ধতি বেছে নেয় না। আপনি হয়তো এই পদ্ধতিটা বেছে নিয়েছিলেন। অবজেকশন ইওর অনার, হয়তোর ওপর ভরসা করে জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার তো মনে হচ্ছে আমার বিপক্ষীয় বন্ধু হয়তো ইত্যাদি প্রভৃতি এই কথাগুলো বলে কেসটিকে ওইদিকে চালিত করতে চাইছে। আমার তো মনে হচ্ছে স্যার, শিমুল ব্যানার্জি নিজে ইচ্ছা করে বিষ খেয়ে ওনার স্বামীকে, পরাগ ব্যানার্জিকে, ওনার পরিবারকে ফাঁসানোর জন্য পুরো বিষয়টা করেছে। আর যদি সেটাই সত্যি হয় তাহলে আপনি কি বলবেন স্যার? আপনি কার সঙ্গে কথা বলছেন? সরি স্যার, আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। সরি, আই এম সরি। স্যার, পরাগ ব্যানার্জি শিমুল দেবীকে বিষ খাইয়েছিলেন সেটা উনি নিজেই স্বীকার করেছেন। তার রেকর্ডিং আমার কাছে আছে। দুজনের কথোপকথন আপনি পরীক্ষা করে দেখতে পারেন স্যার। ও কি তখন রেকর্ড করেছিল নাকি? নিশ্চয়ই করেছে, তখন থেকেই বোধহয় প্ল্যান ছিল আমাদেরকে ফাঁসানোর। তাহলে এবার কি হবে? মানে ওখানে কি আমাদের নাম আছে? নাম থাকলে কি হয়েছে বলাস, আমাদের তো এখনো প্রশ্ন করেনি। আরে প্রশ্ন করেনি, কিন্তু প্রশ্ন করার সময় তো আর চলে যাচ্ছে না। ভয় পেয়ে তো কোনো লাভ নেই এখন, বলো। আর ওটাতে যে ওদেরই গলা, সেটা কি করে প্রমাণ হয়? এত সহজে কোর্টে কিছু প্রমাণ করা যায় না, তার আগে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আর কোর্ট কোনো অনুমানের ভিত্তিতে কোনোদিন কোনো সিদ্ধান্ত নেয় না। এই যে তোমাকে বাঁচিয়ে দেওয়া হলো, তুমি তো বেঁচে গেলে বলো। একদমই তাই, মানে আমি তো সেটাই তোমাকে বলছি। তুমি তো এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছো শিমু, এই বিপদের হাত থেকে তুমি আমায় রক্ষা করেছো। না হলে কি হতে পারতো? পুলিশ আমাকে ধরে নিয়ে যেতে পারতো, হ্যারাস করতে পারতো, আমার চাকরিটা পর্যন্ত চলে যেতে পারতো। ঠিকই তো, তোমার একটা বড় বিপদ হয়ে যেত। সম্পূর্ণ মিথ্যে স্যার, এটা সম্পূর্ণ মিথ্যে। স্যার আপনি প্রমাণ পেয়ে যাবেন এটা তৈরি করা কোনো ভয়েস। এটা পরাগ ব্যানার্জির ভয়েস হতেই পারে না স্যার, এটা মিথ্যে। স্যার, আমার বিপক্ষীয় বন্ধু বড্ড উত্তেজিত হয়ে পড়ছেন। আমি বুঝতে পারছি না উত্তেজনার কারণটা ঠিক কি। মানে উনি কি গভীরভাবে আশ্বাস দিয়েছিলেন পরাগ ব্যানার্জিকে যে উনি কেসটা জিতিয়ে দেবেন? না, আমার বলতে খুবই দুঃখ হচ্ছে, তবু বলছি মানে বিনিময় প্রথাটা কি খুব স্ট্রং ছিল? এরকম একটা সূর্য ওঠার মতন সত্যি ঘটনাকেও কিছুতেই উনি সত্যি বলে মানতে চাইছেন না। অবজেকশন মিলর্ড। অবজেকশন ওভাররুলড। আরাধনা দেবী, আপনার যা যা সাক্ষ্য প্রমাণ আপনি আদালতে সেগুলো সব জমা করুন। আপনার কি আর কোনো প্রশ্ন আছে অনির্বাণ বাবু? না স্যার, আমার আর কোনো প্রশ্ন নেই। আপনার আর কোনো প্রশ্ন আছে? স্যার, উনি তো সমস্ত প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিয়েছেন। যে যে অভিযোগে শিমুল দেবীকে অভিযুক্ত করা হয়েছিল
উনিও ঠিক একই অভিযোগে অভিযুক্ত ছিলেন। শিমুল দেবীর জন্য পার পেয়ে গেছে। স্যার, তর্কের খাতিরে বলছি, যদি এটা হয়েও থাকে তাও শিমুল ব্যানার্জির বিরুদ্ধে ওঠা অভিযোগটা হালকা হয়ে যায় না স্যার। না, একদম নয়। আমি তো বলছি না স্যার হালকা হয়ে যায়। অভিযোগকে খণ্ডন করা আমার কাজ, অভিযোগকে প্রতিষ্ঠা করা আপনার কাজ। আপনি অভিযোগকে প্রতিষ্ঠা করার কাজ করুন, আমি অভিযোগকে খণ্ডন করার কাজ করব। ধন্যবাদ স্যার। আজকের মতন আমার সাক্ষ্য গ্রহণ এখানেই শেষ হচ্ছে। দেখো এখনো বসে রয়েছে। কখন থেকে বলছি ও পুতুল যা যা যা, উপরে যা উপরে যা, এখানে বসে থাকিস না, শরীরটা খারাপ না। আচ্ছা আমি কোন দিক যাবো বল দেখি? হ্যাঁ, রান্না বান্না করবো, তাদের খাবার দাবারের জোগাড় করবো, আবার তোকে এসে তারা লাগাবো? যা না মা, যা না, কথা শুনছিস না কেন? যা দেখি উপরে যা। বাবা তখন খালি কাচর 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 করে যাচ্ছে। আমার বউটা বাড়িতে থাকলে তো এত কাচর কাচর করতো না। এই তুই থামবি? থামবি তুই? সারাক্ষণ খালি বউ 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 বউ। কার বউ? হ্যাঁ, কার বউ রে? আমার বউ তোর বউ ছিল, ভুলে গেছিস নাকি? হ্যাঁ, মাথায় বুদ্ধি শুদ্ধি নেই, গোবর পড়ে নাকি? হ্যাঁ, ভুলে গেছো? তুমি বিয়ে করে নিয়েছিলে বলেই তো আমার বউ ছিল। আমার বউটাকে জ্বালিয়ে পুড়িয়ে তোমরা শেষ করে দিচ্ছ। হ্যাঁ, ওর পেছনে উলিয়া দিয়েছো না, দেখো না এবার তোমার কি হয়। কথা বলিস না, আর একটা কথা বলিস না, বলেছি না কথা বলতে নেই, হয়তো কথা বলতে নেই। শরীরটা খারাপ, তো শরীরে অসুখ, এখনো তো কথা বলো না। তো কি আমার বউটাকে তো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করছে, আমার বউটাকে তো জেল কাটাচ্ছে। আমার বউ, আমি এত বড় একটা অসুখ হলো আমার বাবা বউটা একবার আমাকে দেখতে এলো না। আমি জানি আমার বোন যদি জানতো আমার শরীর খারাপ হয়েছে, আমি ঠিক আমাকে দেখতে আসতো। আরে তাই তো, জেল ভেঙে সে চলে আসতো তোর কাছে। হ্যাঁ, এমন বউকে তুমি ভালোবেসেছো যে এখন জেল খাটছে। বাহ, কাল দেখাচ্ছে আমার বউ। তোদের মতো বাচ্চাগুলোর জন্য জেল কাটছে, তোরাই তো যত নষ্ট করা। আমার বাবা ভালো মানুষ বউটাকে তোরা কেমন করে ফাঁসি দিলি? হ্যাঁ, দাঁড়াও না, দিন ঘুরবে তখন দেখবে। এখনো বুকে যে কাটাচ্ছ তো, তখন তোমাদের জেল কাটতে হবে। সেই আমাদের খাবে, আমাদের পড়বে, আবার আমাদেরই অভিশাপ দেবে। দেখেছো তো বোনটা কেমন হয়েছে তোমার? দেখেছো? ভগবান জানে কোথা থেকে এসেছে। অসুস্থ কই, আসল সময় তোর অসুখ বোঝা যায় না। ওই কতবার বলেছি যে ওর কথা আমরা ধরি না? ধরনি বলেই তো এত সমস্যা হচ্ছে, ধরলে তো সমস্যা হতো না, তাই না? ছোটবেলা থেকে যদি ওকে শাসন করতে, শাসনের মধ্যে রাখতে বা অন্য কাউকে শাসন করতে দিতে, তাহলে হয়তো এত বারটা বাড়তো না, কন্ট্রোলে থাকতো। কিন্তু না, তুমি না নিজে শাসন করেছো, না অন্য কাউকে শাসন করতে দিয়েছো। দেবে যখন ভাইরা দুঘা, তখন সব ঠিক হয়ে যাবে। ওই তখন থেকে অনেক কথা বলছিস। হ্যাঁ, এইটা দিন না দাম করে মেয়ের মাথা পাতিয়ে দেবো, বলে দিলাম। বেশি কথা বলবি তখন থেকে। দুঘা তুই আমার দিবি না, করে দুঘা দিয়ে দেবো তখন, বলে দিলাম আমি। বেশি কথা বলছিস তখন থেকে আমি শুনে যাচ্ছি। হ্যাঁ, আমি অসুখানো মেয়ে, আমার সাথে এমন করে কথা বলতে হয় জানো না তুমি? বাজে বোধের ধারি কথা করে। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আমার বউটাকে বিষ খাইয়েছিলি। তো ছিলি ওদের দলে, আমি কিছু জানি না? আসুক না, বলিস কাকু বলেছে না এই বাড়িতে অনেক কাজ বাকি আছে। যখন পুলিশ কাকু কাজ করতে আসবে তখন আমি বলবো তোর নামে। দেখ না, সব বলে দেবো আমি, তুই কি করেছিস আমি সব জানি। বড় বড় পুটানি দেখাও, তাই না?
চাকরি করে পুতান দেখাও তুমি। তোমার চাকরি কেদারদারে শুনি, হ্যাঁ কেদারদার তোমার চাকরি টাকায় আমরা কাই না পড়ি। যে এত কথা শুনবো, বেশি পাকা পাকা কথা, জালে পড়িয়ে একদম শেষ করে দিল এই বাড়িটাকে। যতদিন আসিনি ততদিন আমরা শান্তিতে ছিল, এখন সব কিছু ভেঙে চুরে চুরমা করে দিচ্ছে শাকচুন্নি কোথাকারের। শুনছো পলাশ? রোজ সকালবেলা উঠে আমাকে এই বাড়িতে এই গালাগালগুলো শুনতে হয়, তারপরেও তোমার মনে হয় যে আমি এই বাড়িতে বেশি দিন টিকতে পারবো? আচ্ছা মা, তুমি তোমার মেয়েটাকে ঠিক করতে পারো না? কি করো কি তুমি সকাল থেকে? কি বললি? কি বললি তুই? কি করি সারাদিন জানিস না? জানিস না কি করে দেখতে পাস না? সকাল থেকে আর ভাঙা খাটুনে তোমাদের খাবার দাবার জোগাড় করছি, তাও দেখতে পাচ্ছ না আমি কি করি? নড়াচড়া তো করতে হবে বলো মা। একটু নড়াচড়া করলে শরীর ভালো থাকে, হার্ট সুস্থ থাকে। কিন্তু তুমি তো সেসব বুঝবে না, আমরা বুঝিয়েও তোমাকে পারবো না। তোমার ওই আদরের বড় বউ, সে কিন্তু তোমাকে না মারার চেষ্টা করেছিল, সেটা হয়তো তুমি এখন বুঝতে পারবে না। কেনই বা পারবে? সে তোমাদের আদরের বড় বউ। দেখো মা, এই যে বাড়ির এই কাজগুলো কে করবে বলো তো তুমি ছাড়া? আমি তো পারবো না, আমি তো সেটা আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম। কি করে করবো আমি বাড়ির কাজকর্ম? কি করে রান্না বান্না করে একটা মানুষ অফিস যেতে পারে আমাকে বলো? আমার পক্ষে সম্ভব। আর তোমার যদি এতই অসুবিধা হয় কাজ করতে, তাহলে টাকার জোর থাকলে তুমি কাজের লোক রাখো। দেখো পরিস্থিতি তো আর আগের মতো নেই বলো। তোমার বড় বউ এখন নেই যে তোমাকে সারাদিন বসিয়ে রাখতো আর নিজে কাজ করতো। আর সে কাজ করবে নাই বা কেন? সে তো গৃহবধূ ছিল, রান্না বান্না আর বাড়ির কাজকর্ম ছাড়া তো তার কোনো কাজ ছিল না। খারাপ লাগিও না, কাজ করলে শরীর সুস্থ থাকে, ভালো থাকে। ও কি কথা? হাসিস কেন? হাসিস কেন? কি করে বল? হাসিস কেন তুই? আরে যে মেয়ে, পরিষ্কার করে বলে দিলুম, একদম আমার মুখে মুখে কথা বলা আমি পছন্দ করি না। একেবারে এই ধরনের কথা বলবে না তুমি। সম্পর্কে আমি তোমার শাশুড়ি হই, শাশুড়ি। সম্মান দিতে পারলে দেবে, নইলে কথাই বলবে না।